এক মুহূর্ত সময়টাকে নষ্ট না করে ঢুকে পড়লাম ভেতরে। দরজার কাছে আসতেই হঠাৎ পা দুটো থমকে গেল আমার। হাজারো বিস্ময় নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম দরজার কাছে, সামনের দিকে তাকিয়ে। এক মুহূর্তে যেন আমার চোখের দেখাকেও ঠিক বিশ্বাস করতে পারছি না। পেছন থেকে একজন বলল, এক্সকিউজ মি, বলতেই কিছুটা ঘোর কাটলো আমার। ততক্ষণে সামনের মানুষ দুটো তাকিয়েছে আমার দিকে। এতক্ষণের আটকে থাকা নিঃশ্বাসটা খুব জোরে ছেড়ে দিলাম। সাথে সাথে এক ছুটে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরলাম সেই কাঙ্ক্ষিত মানুষটাকে। গায়ে যতটুকু শক্তি ছিল সব দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম আমার তাসফিকে। সাথে সাথে হু হু করে কেঁদে দিলাম আর অস্পষ্ট সুরে বলতে লাগলাম, আপনি ঠিক আছেন? আপনার কিছু হয়নি তো? কথাটা শেষ করতে পারলাম না, শুধু অনুভব করলাম মাথার চিনচিন ব্যথা, সেই সাথে ঝাপসা হয়ে অন্ধকার নেমে আসলো চোখের সামনে। টিপটিপ করে চোখ খুলে ঠিক বুঝতে পারলাম না কোথায় আছি, কিন্তু আবিষ্কার করলাম শক্তপোক্ত একটা হাতের বাঁধনে আটকে কাউকে জড়িয়ে আছি। এবার পুরোপুরিভাবে চোখ মেলে তাকালাম। জড়িয়ে ধরা মানুষটাকে দেখে আবারও শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে উঠলাম। এভাবে আমাকে কাঁদতে দেখে তাসফি ভাইয়া বলে উঠলেন, কাঁদছিস কেন? কাঁদছিস কেন এভাবে? কি হয়েছে? আমি তো একদম ঠিক আছি। ওনার কথা কানে আসলেও কিছু বলতে পারলাম না, আর পারলাম না কান্না আটকাতে। উনি আবারও বললেন, দেখছো তো আমি ঠিক আছি, কিছু হয়নি আমার। অযথা কান্নাকাটি করে চোখ মুখের কি অবস্থা করে ফেলেছো। এবার কান্না থামাও, সবাই তো তাকিয়ে আছে আমাদের দিকে। ওনার শেষ কথাটায় কাজ হলো। এবার স্মরণে এলো হসপিটালের কেবিনে অবস্থান করছি আমরা। কান্না থামিয়ে ওনার কাছ থেকে সরে এলাম। তাসফির দিকে একবার তাকিয়ে আশেপাশে নজর দিলাম। অনেকগুলো অপরিচিত মুখ ভেসে উঠল। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এবার কেমন করে জানি লজ্জা পেয়ে গেলাম অনেক। ওনাকে ছেড়ে দিয়ে জড়সড় হয়ে ঠায় বসে রইলাম বেডের ওপর। যতদূর বুঝতে পারলাম এই অপরিচিত মানুষগুলো মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ নিয়ে বেডে শুয়ে থাকা লোকটার পরিবার। আমি ওঠার পর তাসফি ভাইয়া উঠে গিয়ে ওনাদের সামনে দাঁড়ালেন। বলতে লাগলেন, সরি, আসলে ও মনে করেছে অ্যাক্সিডেন্ট আমার হয়েছে, তাই এভাবে। না না বাবা, ঠিক আছে। অ্যাক্সিডেন্টের কথা শুনে যে কেউ এমন করবে? এটাই তো স্বামী স্ত্রীর ভালোবাসা। ইস, অ্যাক্সিডেন্টের কথা শুনে মেয়েটা কেঁদে কেটে জ্ঞান হারালো। অনেক ভালোবাসে বুঝি তোমায়। মাঝবয়সী মহিলাটা কথাটা বলেই এগিয়ে আসলো আমার কাছে। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে উঠল, চিন্তা করো না মা, তোমার স্বামী একদম ঠিক আছে। আমার ছেলেটাকে বাঁচাতেই হাসপাতালে আসতে হয়েছে। ঠিক সময়ে হাসপাতালে না আনলে আমার ছেলেটা হয়তো। হু হু করে কেঁদে উঠলেন মাঝবয়সী মহিলাটা। ওনাকে কান্না করতে দেখে ভীষণ খারাপ লাগলো আমার। বেডে শুয়ে থাকার লোকটার জায়গায় তাসফিকে কল্পনা করতেই ভেতরটা আবারও কেঁপে উঠলো আমার। আমাকে চুপ করে থাকতে দেখে উনি তাসফির দিকে এগিয়ে গিয়ে বললেন, এবার তোমরা চলে যাও বাবা। গভীর রাত না হলেও এখন অনেকটা রাত হয়েছে। মেয়েটাও বড্ড ক্লান্ত। এদিকটা আমরা সামলে নিতে পারবো। অনেক তো করলে আমার ছেলের জন্য। উনিও সায় জানালো মহিলাটির কথায়। ওনাকে সবকিছু বুঝিয়ে দিয়ে বললেন, রনফের জ্ঞান ফিরলে আমাকে জানাবেন কিন্তু আন্টি। আমার নাম্বারটা দিচ্ছি বলেই পকেটে হাত দিলেন। পকেটে ফোনটা না পেয়ে বললেন, ও আসলে অ্যাক্সিডেন্টের সময় আমার ফোনটা রাস্তায় পড়ে গেছে। আমি রূপার নাম্বারটা দিচ্ছি, আপনার নাম্বারটাও দেন। তারপর আমাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, রূপা, তোমার ফোনটা দাও। ফোনটা দিতে পারলাম না ওনাকে। দিব কিভাবে? ওনার অ্যাক্সিডেন্টের কথা শুনে তাড়াহুড়ায় সেখানেই তো ফোনটা ফেলে এসেছি। হাতের কাছে থাকা কিছু টাকা নিয়ে কিভাবে ছুটে এসেছি হসপিটালে নিজেও বলতে পারবো না এখন। আস্তে করে বললাম, আসলে মোবাইলটা বাসাতেই ফেলে এসেছি। আমার কথা শুনে সুপ্ত নিঃশ্বাস ছাড়লো তাসফি ভাইয়া। তারপর আন্টিটাকে বললেন, আপনি প্লিজ আমাকে ফোন দিবেন, রনফের আপডেট আমাকে জানাবেন। ওনার কথায় আন্টি সায় দিলেন। তারপর সকলের থেকে বিদায় নিয়ে আমাকে নিয়ে বেরিয়ে আসলেন কেবিন ছেড়ে। হুড়তোলা রিক্সা চলছে তার আপন গতিতে রাতের এই অন্ধকারে। শীতল দমকা হাওয়া বারবার ছুঁয়ে দিচ্ছে শরীর জুড়ে। বৃষ্টির রেশ না থাকলেও বিকেলের বৃষ্টির আভাসটা রয়ে গেছে। শিশির বাতাসে থেমে থেমে কেঁপে উঠছি আমি। অজানা একটা ভয় গেঁথে গেছে মনে। কাঁপা কাঁপা দু হাতে পেঁচিয়ে রেখেছি পাশে থাকা মানুষটার হাত। আমার পাশে বসে থাকা এই মানুষটার কোনো ভ্রুক্ষেপ নেই আমার প্রতি। নিক্ষিপ্তভাবে তাকিয়ে আছেন সামনের দিকে। এটুকু সময়ে যে আমি কয়েকবার তাকিয়েছি সেটাও যেন দেখতে পাইনি এই বজ্জাত লোকটা। হঠাৎ দমকা হাওয়ায় খুব জোরে কেঁপে উঠলাম। পাশের মানুষটির ধরে থাকা হাত খুব জোরে চেপে ধরলাম অজান্তেই। এবার এই গম্ভীর মানুষটার নজরে এলাম। আমার দিকে তাকিয়ে ধমকে উঠে বললেন, এমন কাঁপাকাঁপি করছিস কেন রে বেয়াদব? বাসা থেকে বের হয়ে দিব্যি তো বৃষ্টির মধ্যে দৌড়ে এলি, এখন এমন করছিস কেন? ওনার কথার প্রত্যুত্তরে কিচ্ছু বললাম না। আমি চুপ করে তাকিয়ে রইলাম শুধু। উনি আবারও ধমকে উঠে বললেন, তোকে না বারবার বারণ করে গেছি একা একা বাসা থেকে বের হবি না? তাহলে এভাবে ছুটে আসছিস কেন বেয়াদব? হঠাৎ যদি কিছু হয়ে যেত তোর, তখন কি হতো? যে কেউ তোকে ফোনে বলবে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তোকে পাগলের মতো আসতে হবে? অ্যাক্সিডেন্ট হলে হতো আমার, মরে তো আর যেতাম না। শেষের কথাটা শুনতেই ধক করে উঠল বুকটা।
সাথে সাথে ওনাকে জড়িয়ে বুকে মুখ গুজে কেঁদে উঠলাম আবারও। কেন জানি না, ঠিক সহ্য হলো না ওনার কথাটা। আমি ভয় পেয়ে গেছিলাম, আপনার কিছু হলে আমার কি হতো। কিছুক্ষণের জন্য চুপ করে গেলেন উনি। তারপর আমাকে নিজের দুহাতে আগলে নিয়ে বললেন, আসলে দোষটা আমারই, তোর সাথে কথা বলে তখন আমার যাওয়া উচিত ছিল। কিছুক্ষণের জন্য থামলেন, একটু শ্বাস নিয়ে বলতে লাগলেন, যে ছেলেটাকে বেডে দেখলি ওর নাম রনফ। ফেনী থেকে দুজনে একসাথে এসেছি, পুরো রাস্তা গল্প করে সময় কাটিয়ে দিয়েছি। স্ট্যান্ডে নামার পর দুজনে কিছু কথা বলে বাসার উদ্দেশ্যে চলে আসতে নেই। রনফও বাসায় যাবার জন্য রিক্সা নিতে যায়, কিন্তু উল্টো দিক থেকে একটা গাড়ি এসে ধাক্কা দেয় ছেলেটাকে। হঠাৎ কি হলো বুঝে উঠতে ছুটে যাই ওর কাছে। তখনই হাতের ফোনটা রাস্তায় পড়ে যায়। ওকে হসপিটালে আনার পর সমস্ত ফর্মালিটি শেষ করতেই ওটির জন্য নিয়ে যাওয়া হয়। সেই সুযোগে ভাবলাম তোকে একটু ইনফর্ম করে দেই, কিন্তু আমার ফোনটা আর খুঁজে পেলাম না। তখন তোকে কল দেওয়ার জন্য রনফের ফোনে নাম্বারটা তুলে কল দেওয়ার আগেই নার্স এসে বলল রোগীর বাড়ির লোককে খবর দিতে, আর আমাকে নাকি ডাক্তার ডাকছে। ব্যাস হয়ে গেল। আমাদেরকে গাড়ি করে হসপিটালে নিয়ে আসা লোকের হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বললাম ওর বাসায় খবর দিতে আর আমার ওয়াইফের নাম্বারটা কেটে দিতে। লোকটা উল্টো বুঝে তোকেই ফোন দিল আর যা বলার বলে দিল। এতক্ষণে ওনার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনে গেলাম, তবুও মনের ভয়টা কাটাতে পারলাম না। বারবার শুধু মনে হচ্ছে ওই লোকটার জায়গায় যদি উনি থাকতেন তাহলে কি হতো আমার। কিছুক্ষণ চুপ থেকে অস্পষ্টভাবে বললাম, আমাকে একা ফেলে আর কোথাও যাবেন না আপনি, যেতে দিব না, আমি কখনো যেতে দিব না, এভাবেই বেঁধে রাখবো আপনাকে। সেভাবেই আরো শক্ত করে ধরলাম ওনাকে। হয়তো হাসলেন উনি, হাসির ঝোঁকে কিছুটা কেঁপে উঠল ওনার শরীর। আমার কানের কাছে মুখে গিয়ে ফিসফিস করে বলে উঠলেন, আমি তো সারাটা জীবন বাধা থাকবো তোমার কাছে, তোমার ভালোবাসায়। তুমি বললে আজ থেকে তুমিও বাধা পড়ে যাও আমার ভালোবাসায়। আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমাদের বেশি বেশি পার্ট আনতে অনুপ্রেরণা যোগায়। আর গল্পটা কেমন লাগছে জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে। হাজারো লজ্জা আর অস্বস্তি নিয়ে চুপ করে বসে আছি বিছানার এক কোনায়। বাসায় পৌঁছেছি 20 মিনিটের মতো হবে। রুমে এসেই তাসফি ভাইয়া ওয়াশরুমে ঢুকে পড়েছিলেন ফ্রেশ হওয়ার জন্য। কিছুক্ষণ আগে বেরিয়ে এসে আমাকে কয়েকবার ফ্রেশ হওয়ার জন্য বলেছেন, কিন্তু আমি আসার পর থেকে ঠিক একইভাবে বসে আছি বিছানার কোণে। মনোযোগ দিয়ে ভেবে চলেছি রিকশায় করা আমার কর্মকাণ্ডগুলো। ইস, কিভাবে পারলাম আমি ওনাকে তখন জড়িয়ে ধরে এসব কথাগুলো বলতে। নির্লজ্জের মতো কেমন করে জড়িয়েছিলাম, আর উনিও কিছুই বলেননি। ভেবেই অবাক লাগছে, সাথে লজ্জার বাসা বাঁধছে। অনেকটা পথ চলে আসার পর হুট করে রিকশা থামিয়ে যখন আমায় বললেন একটু বসে থাক, আমি এক্ষুনি আসছি, তখনই আমার ঘোর কেটে যায়। চট করে সরে আসি ওনার থেকে। উনি সময় ব্যয় না করে নেমে গেলেন রিকশা থেকে। কোথাও থেকে অনেকগুলো চকলেট কিনে এনে আমার হাতে দিয়ে বলে উঠলেন, আতিফার দেওয়া চকলেটগুলো দিলাম, এবার বাসায় গিয়ে আদরগুলোও দিব। ওনার সেই কথাটা শোনার পর থেকে আমি একেবারেই চুপ হয়ে গেছি। তারপর থেকে ওনার সাথে না বলেছি কথা আর না তাকিয়েছি ওনার দিকে। মাথার সাথে কানটাও কি গেল তোর? কখন থেকে একটা কথা বলে যাচ্ছি, শুনতে পারছিস না বেয়াদব? যা ফ্রেশ হয়ে আয়। জোরে এক ধমক দিয়ে বললেন উনি। এবার কেঁপে উঠে দাঁড়িয়ে গেলাম আমি। তাসফির দিকে তাকিয়ে দেখি আমার দিকেই রাগি রাগি চোখে তাকিয়ে আছেন। দাঁড়িয়ে থাকতে দেখে আবারও এক ধমক দিয়ে বললেন, গাধার মতো দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি যা, বৃষ্টির পানি যে গায়ে পড়েছে সেই খেয়াল আছে তোর? আমার আর দাঁড়িয়ে থাকার সাহসটা হলো না। জামা কাপড় হাতে নিয়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকে গেলাম। কেন জানি খারাপ লাগলো না ওনার ধমকে, বরং অনেক বেশি ভালো লাগলো ওনার রাগের মাঝে করা কেয়ারগুলো। ওয়াশরুম থেকে বের হতে চমকে গেলাম আমি। চলন্ত পা দুটো সেখানে আটকে গেল। মুখ থেকে অজান্তে বেশ জোরে ও শিট কথাটা বেরিয়ে আসলো। এবার আমার কি হবে? এত বড় ভুল আমি কিভাবে করতে পারলাম? উনি তো জেনে গেলেন ওনার পার্সোনাল ডায়েরি যে পড়ে ফেলেছি, তাও ওনাকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে ওনার প্রেম কাহিনীগুলো। এবার তো আমাকে ধুয়ে দেবেন, শুধু ধুয়ে না, তারপর লাঠি দিয়ে ছাদেও শুকাতে দেবেন। ইস, ডায়েরিটা পড়ার পর সেভাবেই বিছানার উপর ফেলে রেখেছি, একদম মনে ছিল না উঠিয়ে রাখার কথা। তাসফি ভাইয়া খাটের পাশে ডায়েরিটা হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন। এবার ডায়েরিটা বিছানার উপর ফেলে দিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। ভয়ে আমার গলাটা মুহূর্তে শুকিয়ে গেল। ওনাকে এগিয়ে আসতে দেখে কাঁপা কাঁপা গলায় বললাম, আসলে আমি তো ভুল করে পড়ে ফেলেছি, জানতাম না তো ওটা যে আপনারই। আমি আসলে উনি কাছে চলে আসতেই শুকনো একটা ঢোক গিললাম। আবারও বলতে লাগলাম, আমি তো পুরোটা পড়িনি, বিশ্বাস করেন, এই একটুখানি পড়ে ফেলেছি, এই আমাদের বিয়ের কথাগুলো পর্যন্ত। আমি তো ইচ্ছা করে। আমার কথা শেষ না হতেই একদম কাছে চলে আসলেন তিনি। ভয়ে চোখ দুটো খিচে বন্ধ করে নিলাম। জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। কিছুক্ষণ পর ওনার কোনো সাড়া পেলাম না। তখন মিটমিট করে চোখ খুললাম ওনাকে দেখার জন্য। একইভাবে তাকিয়ে আছেন আমার দিকে, আর আমিও যেন আটকে গেলাম
ওয়াশরুমের দরজার পাশে রাখা ড্রেসিং টেবিলের সাথে। মনে হাজারো ভয় নিয়ে আবারও কিছু বলার জন্য মুখ খুলতেই উনি জোরে নিঃশ্বাস টেনে বলতে লাগলেন, আসলে এসব বলে তো আর কাজ নাই, যেটুকু পড়ার অতটুকু তো পড়েই ফেলেছিস, এখন আবার ভয়ে কাঁপাকাঁপি শুরু করেছিস কেন? আমার ভয়টা কিছুটা কমে আসলেও পুরোপুরি কমে গেল না। উনি একটু চুপ থেকে ওনার শক্তপোক্ত হাতটা দিয়ে আমার কোমর জড়িয়ে এগিয়ে নিলেন ওনার কাছে। নড়ে চড়ে ওনাকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু এক চুলও নড়াতে পারলাম না, বরং আমাকে আরো গভীরভাবে জড়িয়ে নিলেন উনি। আস্তে আস্তে করে বলে উঠলেন, এত ভয় পাওয়ার কি আছে? আমার সব কিছুতেই তো তোর অধিকার আছে। তাহলে ডায়েরিটা আবার দোষ করলো কি? যেটা কিছুদিন পর জানতে পারতি সেটা আজকে জেনে গেছিস, এই তো। তাহলে ভয় পাওয়ার কি হলো? তাহলে আপনি কি আমাকে সত্যিই ভালোবাসেন? কাপা কাপা গলায় কথাটা বলতেই উনি ঝুঁকে এলেন আমার কাছে, কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলে উঠলেন, নিজের থেকেও বেশি, আকাশের মতো সীমাহীন ভালোবাসি আমার বউকে। আগের কথার চেয়েও দ্বিগুণ কেঁপে উঠলাম আমি। হাত দুটো চলে গেল ওনার ঘাড়ের ওপর, খামচে ধরলাম ওনার গায়ে থাকা টি শার্ট। ওনার ফেলে দেওয়া নিঃশ্বাস আমার ঘাড় বেয়ে পিঠে পড়তেই শিরশির করে উঠল পুরো শরীর, পা দুটো ভেঙে আসতে লাগলো। দাঁড়িয়ে থাকাটাও যেন আমার জন্য কঠিন হয়ে উঠেছে। কোনো কিছু না ভেবে জড়িয়ে ধরলাম ওনাকে। লজ্জা, ভয়, অস্বস্তি, ভালো লাগা সব কিছু মিলে মিশ্র অনুভূতিতে মিশে গেছি আমি। ভালোবাসি বলতে এই অবস্থা, ভালোবাসাগুলো দেখাতে নিলে না জানি কি অবস্থা হবে। সেভাবে কিছু সময় থাকার পর তাসফি ভাই আবারও বললেন। আমি কিছু না বলে একইভাবে ওনাকে জড়িয়ে রাখলাম। ওনার দিকে তাকানোর সাহসটাও পাচ্ছি না। হুট করে কোলে তুলে নিলেন আমায়। আমি আবারও খামচে ধরলাম ওনাকে। আমি বললাম, কি করছেন? বলতেই উনি বললেন, বারে আতিফার দেওয়া আদরগুলো ফেরত দিতে হবে না? আমি কিন্তু এত এত আদরের ঋণ নিয়ে থাকতে পারবো না। ওনার কথায় কিছুটা চমকে গেলাম আমি। সেই কথাটা এখনো ধরে নিয়ে আছেন উনি। এমন করলে তো লজ্জায় মরে যাব আমি। অসভ্য বজ্জাত লোকটা কি বুঝতে পারছে না? ছটফট করে নামার চেষ্টা করলেও উনি আবার বলে উঠলেন, লাফলাফি করে কাজ নেই, আদরগুলো আমার ফেরত দিতেই হবে, তা না হলে এতগুলো ঋণের বোঝায় আমার ঘুম আসবে না। ক্ষুধা লাগছে আমার। ওনার সাথে না পেরে আস্তে করে বলে উঠলাম। উনি কিছুক্ষণ চুপ থেকে হেসে উঠলেন, তারপর আমাকে কোল থেকে নামিয়ে দিতে দিতে আস্তে করে আফসোসের সুরে বলে উঠলেন, আমার ভবিষ্যৎ পুরাই অন্ধকার। প্রায় আধা ঘন্টা সময় নিয়ে ঘুমানোর চেষ্টা করেও চোখে ঘুমের ছিটে ফোঁটাও আনতে পারলাম না। এর কারণটা হলো পাশেই তাসফির কোলে জলজল করে জ্বলতে থাকা ল্যাপটপের আলো। কিছুটা কৌতূহল নিয়ে কিছু সময় পর পর তাকাচ্ছি, আবার হাতে মোবাইল নিয়ে অনলাইন থেকে ঢু মেরে আসছি। উনি আমার দিকে তাকালে মোবাইল রেখে অন্যদিকে তাকাচ্ছি। কেন জানি খুব অসভ্য চিন্তাভাবনাগুলো উকি দিচ্ছে মাথায়। আজকে ওনাকে জড়িয়ে ওনার বুকে মাথা গুজে ঘুমানোর বাসনা জাগছে মনে। এসব অসভ্য চিন্তাভাবনার জন্য নিজেই নিজেকে গালি দিতে ইচ্ছে হচ্ছে। এবার তাসফি বেশ বিরক্ত হলেন হয়তো। বললেন, কি সমস্যা? ঘুমাচ্ছিস না কেন? ঘুম লাগছে না তো? চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় করে রাখলে ঘুম লাগবে কিভাবে? চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা কর। মনটা কিছুটা ভার হয়ে গেল আমার। এই নাকি আমাকে ভালোবাসেন? এইটুকু সময়ের মধ্যেই উড়ে গেল ওনার ভালোবাসা। বজ্জাত লোক একটা। এই নাকি ভালোবাসে আমায়? এটুকু সময় সব শেষ। ঘুম লাগছে না, কই একটু গল্প করে ঘুমাতে সাহায্য করবে? তা না, ধুর। বিড়বিড় করে কথাটা বলেই উল্টো পাশ ফিরে চোখ বন্ধ করে ফেললাম। দরকার নেই ওনাকে আর না ওনার সাথে গল্প করার, আমি একাই ঘুমাতে পারবো। মিনিট পাঁচেক পর কোমরে ভারী হাতের অস্তিত্ব পেতেই চমকে উঠলাম। বুঝতে বাকি রইল না হাতটা ঠিক কার হতে পারে। ওনার হাতটা সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে লাগলাম। কি করছেন? ঘুমাবো তো, ছাড়েন না। বউটা আমার অভিমান করেছে, তার অভিমান ভেঙে আদর ভালোবাসা দিয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে তো নাকি? গভীর রাতে ওনার ভারী কণ্ঠে বলা কথাগুলোতে আমি যেন একদম নিঃশেষ হয়ে যাচ্ছি। আরো গভীরভাবে ডুবে যাচ্ছি ওনার ভালোবাসার অতলে। চুপ করে থেকে শুধু অনুভব করতে লাগলাম ওনার অনুভূতিগুলো।